আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের ধারাবাহিকভাবে আমাদের প্যাসিভ ইংরেজি কোর্সটা সম্পন্ন করার চেষ্টা করছি। আমরা গত 4টা ক্লাসে টেন্সের বাক্যগুলোকে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে করা যায় শিখেছি। আজকে আমরা অনুশীলন করব যে আসলে আমরা যে টেকনিকটা শিখেছি সেই টেকনিক ব্যবহার করে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় কিনা। দেখো, আমি কিছু বাক্য লিখেছি। তারা ক্রিকেট খেলে, তারা ক্রিকেট খেলছে, তারা ক্রিকেট খেলেছে, তারা ক্রিকেট খেলতো, তারা ক্রিকেট খেলেছিল, তারা ক্রিকেট খেলবে। দেখো, প্রত্যেকটা ভার্ব খেলে, খেলছে, খেলেছে, খেলতো, খেলছিল, খেলবে। আমি বলছিলাম কি টেন্সের বাক্য হওয়ার জন্য কি দেখবো, প্রথমে আমরা বাক্যের ভার্ব কোনটা। তো বাক্যের ভার্বগুলো পাইলাম খেলে, খেলছে, খেলেছে, খেলতো, খেলেছিল, খেলবে। তো বলছিলাম কি খেলে, এর দ্বারা কি বোঝায়? তারা সচরাচর ক্রিকেটটা খেলে। আরো সহজে কি বলছিলাম, ভার্বের শেষে যদি কি থাকে, রস্বই অন্ত্যেষ্টিয়াও একার রস্বীকার থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো দেখো, ভার্বের শেষে কি আছে? একার, তার মানে বোঝা যায় কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট গঠন কি ছিল? প্রথমে সাবজেক্ট, উপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইয়েস, তারপরে অবজেক্ট। তাহলে এখানে দেখো, সাবজেক্টটা কি? তারা। থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন কি? প্লুরাল। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তাহলে খেলা ইংরেজি কি? দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। খেলছে, খেলতে তারা কি বোঝায়? কাজটা এই মুহূর্তে চলমান। তো এই মুহূর্তে চলমানের জন্য আমরা কোন টেন্স ব্যবহার করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরো কি বলেছিলাম, যদি ভার্বের শেষে ছি ছ ছে চয় ছ চয় ছ একার চয় ছ রস্বই থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, ছয় করে ছে আছে, তার মানে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি স্ট্রাকচার কি ছিল? প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজারের যে কোনো একটা ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট ইউজ করব। তো দেখো, তারা, দে, তাহলে দে এর জন্য দে পরে আমরা কি করি? আর। কন্টিনিউয়াস হইলে সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে কি হবে? দে আর প্লেইং ক্রিকেট, দে আর প্লেইং ক্রিকেট। খেলেছে, কি খেলার কাজটা শেষ হয়ে গেছে। তো তারা কি বলছে? তারা ক্রিকেট খেলেছে। কি হয়ে গেছে? কাজটা শেষ হয়ে গেছে। যারা বুঝায় কি তারা কিছুক্ষণ আগে কাজটা শেষ করেছে। আরো কি বলেছিলাম, যদি ভার্বের শেষে এ ছি এ ছ এ ছে থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দেখো, এই ছয়কারে ছে আছে এবং আগের অক্ষরে কি আছে? একটা একার আছে। কন্টিনিউয়াসে আর পারফেক্টের পার্থক্য কি বলেছিলাম? কন্টিনিউয়াসে ছয়ের আগে একার থাকবে না, বা ছের আগে একার থাকবে না। পারফেক্টে ছয়কারে ছে ছয় করে সি এর আগে একটা একার থাকবে। তো দেখো, একার আছে, উপরেটা একার নাই, তাহলে উপরেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নিচেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট গঠন কি ছিল? প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করব, তারপরে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করব, ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, অবজেক্ট ইউজ করব। তাহলে দে হ্যাভ প্লেড ক্রিকেট, দে হ্যাভ প্লেড ক্রিকেট। খেলতো, খেলতো দ্বারা কি বোঝায়? অতীতকালে কোনো কাজ সচরাচর করা হতো, এরকম বোঝালে কি বলেছিলাম আমি? সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। আরো সহজ কি বলেছিলাম? ভার্বের সাথে লামলে ল তে ত থাকলে বুঝবো এটা কি? পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। দেখো, ত আছে, তাহলে বুঝলাম কি সহজে আমরা এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। তো পাস্টের গঠন কি ছিল? সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে হয়ে গেল না? দে প্লেড ক্রিকেট। আচ্ছা, খেলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলেছিলাম? পাস্ট কন্টিনিউয়াস ছিল এরকম যে অতীতকালে কোনো কাজ চলমান অবস্থায় ছিল, এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো খেলছিল তারা কি বোঝায়? অতীতকালে কোনো কাজ চলমান অবস্থায় ছিল, খেলছিল, খেলা অবস্থায় ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস এর গঠন কি ছিল? সাবজেক্টের পরে অথবা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি যোগ করব, তাহলে কি হবে? দে ওয়্যার, দে ওয়্যার প্লেইং ক্রিকেট। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, নেক্সট কি আছে? তারা ক্রিকেট খেলবে। ববে থাকলে কি বলছি? সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স। গঠন কি? সাবজেক্টের পরে আমরা ব্যবহার করব উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো দেখো, আমরা খুব সহজে কিন্তু বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারলাম। তাহলে আমরা কি শিখলাম? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম শিখলাম। এবার আমরা নেগেটিভ করে দেখি কি হয়। তো যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য কি প্রয়োজন? অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করা প্রয়োজন। তো
তো আমরা প্রথমে ভার্ব গুলো দেখে চিনবো এটা কোন টেন্সে আছে এবং সেই টেন্সের অক্সিলারি ভার্ব অনুযায়ী আমরা নেগেটিভ করার চেষ্টা করি। আচ্ছা, খেলে না, আমরা একটু আগে বলেছি খেলে না কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অক্সিলারি ভার্ব কি? ডু অথবা ডাজ। সাবজেক্ট তারা, তাহলে কি হবে? দে ডোন্ট প্লে ক্রিকেট। খেলছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অক্সিলারি ভার্ব কি? অ্যাম, ইজ, আর, তাহলে দে আর নট প্লে ক্রিকেট। খেলতো না, পাস্ট ইনডেফিনিট টেন্স। অক্সিলারি ভার্ব কি? ডিড। ডিড এর পরে ভার্বের কোন ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। দে ডিড নট প্লে ক্রিকেট বা দে ডিডন্ট প্লে ক্রিকেট। খেলছিল না, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অক্সিলারি ভার্ব কি? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে এখানে কি হবে? দে ওয়্যার নট প্লেইং ক্রিকেট। তারা খেলবে না, ফিউচার ইনডেফিনিট টেন্স। অক্সিলারি ভার্ব কি? উইল, তাহলে দে উইল নট প্লে ক্রিকেট। তাহলে দেখো যে কোনো বাক্য ইংরেজি বাক্যকে নেগেটিভ করার জন্য জাস্ট কি করবো আমরা? অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করলেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমরা অ্যাফার্মেটিভ শিখলাম, নেগেটিভও শিখলাম। এবার আমরা দেখি ইন্টারোগেটিভ কিভাবে করা যায়। ইন্টারোগেটিভ করার সময় খেয়াল রাখবো জাস্ট প্রশ্ন যেটা করতেছি তার উত্তরটা হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় কিনা। দেখো, তারা কি ক্রিকেট খেলে? উত্তর কি? হ্যাঁ বা না। তারা কি ক্রিকেট খেলছে? উত্তর কি? হ্যাঁ অথবা না। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো করা আছে, তারা কি ক্রিকেট খেলবে? উত্তর হ্যাঁ বা না। অর্থাৎ প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া গেলে শুধুমাত্র কি করতে হবে? সাবজেক্টের শুরুতে অক্সিলারি ভার্ব বসাইলে কি হয়ে যাবে? বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো দেখো খেলে আমরা বললাম এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অক্সিলারি ভার্ব কি? ডু অথবা ডাজ। যেহেতু সাবজেক্ট তারা, হবে কি? ডু। তাহলে কি হবে? ডু দে প্লে ক্রিকেট। খেলছে, তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, তাহলে কি হবে? আর দে প্লেইং ক্রিকেট। খেলেছে, পারফেক্ট টেন্স, তাহলে কি হবে? হ্যাভ দে প্লেড ক্রিকেট। খেলতো, পাস্ট ইনডেফিনিট টেন্স। ডিড দে, ডিড এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম। ডিড দে প্লে ক্রিকেট। খেলছিল, তাহলে কি হবে? ওয়ার দে প্লেইং ক্রিকেট। খেলবে, উইল দে প্লে ক্রিকেট। দেখো খুব সহজে আমাদের বাক্যগুলো কি হয়ে গেল? ইন্টারোগেটিভ হয়ে গেল। জাস্ট আমরা যদি ভার্বটাকে চিনতে পারি, কোন টেন্সের ভার্ব, সেটাকে আমরা যা খুশি তাই করতে পারবো। আমরা অ্যাফার্মেটিভ করতে পারবো, নেগেটিভ করতে পারবো, ইন্টারোগেটিভ করতে পারবো, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবো। আমরা শুধুমাত্র ভার্বটাকে যদি চিনতে পারি, ভার্বটা চেনা কাজটা মূল কাজ। ভার্ব চেনার কাজটা হয়ে গেলে বাকি কাজটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই আমাদের ইন্টারোগেটিভ বাক্যগুলো বুঝতে পেরেছো। তো আমরা দেখো ইন্টারোগেটিভ বাক্য শিখলাম। একটু আগে যে বাক্যগুলো দেখলাম, প্রত্যেকটা প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। এবার দেখো, তারা কেন ক্রিকেট খেলে? তুমি কি এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দিতে পারতেছো? অবশ্যই পারতেছো না তুমি। তো দেখো কেন, যে বাক্যের প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, সেই বাক্যে অবশ্যই একটা প্রশ্নবোধক শব্দ থাকে, WH কোশ্চেন থাকে। জাস্ট এখানে একটু পার্থক্যটা কি? অক্সিলারি ভার্বের শুরুতে সেই WH কোশ্চেনটা বসাই দিলে কি হয়ে যাবে? বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো দেখো এখানে WH কোশ্চেনটা কি? কেন। কেন ইংরেজি আমরা কি জানি? হোয়াই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হোয়াই ডু দে প্লে ক্রিকেট। যদি আমরা এই হোয়াই বাদ দিয়ে কেন না বলে যদি কোথায়, তখন কি হবে? হোয়ার ডু দে প্লে ক্রিকেট। যদি বলা হয় কোথায় না বলে কখন, কখন ইংরেজি কি? হোয়েন, তাহলে কি হবে? হোয়েন ডু দে প্লে ক্রিকেট। তো খেলছে, তারা কেন ক্রিকেট খেলছে?
উত্তর হাবানা দিয়ে দেওয়া যাচ্ছে না, তাহলে কি হবে? হোয়াই আর দে প্লেইং ক্রিকেট? খেলেছে। তারা কেন ক্রিকেট খেলেছে? পারফেক্ট টেন্স। হোয়াই হ্যাভ দে প্লেড ক্রিকেট? তারা কেন ক্রিকেট খেলতো? পাস্ট ইনডিফিনিট টেন্স। কেনর জন্য হোয়াই, হোয়াই ডিড দে প্লে ক্রিকেট? তারা কেন ক্রিকেট খেলছিল? হোয়াই ওয়ার দে প্লেইং ক্রিকেট? তারা কেন ক্রিকেট খেলবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? হোয়াই উইল দে প্লে ক্রিকেট? এবার আমরা এই হোয়াই এর পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করে করতে পারি। আমরা কেন জায়গায় করে কোথায়, তখন হোয়াই জায়গায় হবে কি? হোয়ার। যদি বলি কখন, হোয়াই এর জায়গায় হবে হোয়েন। কখন, হোয়েন। তো এইভাবে আমরা যে বাক্যগুলো হ্যাভানা দিয়ে উত্তর দেওয়া যায় সেই বাক্যগুলো ইংরেজি করতে পারবো। যে বাক্যগুলোর উত্তর হ্যাভানা দিয়ে দেওয়া যায় না সেই বাক্যগুলো আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। আশা করি তোমরা এই টেন্সের বিষয় আমরা যে ক্লাসগুলো করলাম, তোমরা যদি পরিপূর্ণভাবে ক্লাসগুলো অনুসরণ করো, তোমরা টেন্স রিলেটেড যে কোনো বাক্যকে বাংলা থেকে খুব সহজ ইংরেজিতে করতে পারবে এবং সেই বাক্যটাকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ যে কোনো বাক্যের মধ্যে লিখতে পারবে। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো সুন্দর করে ফলো করবা এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা আরো সহজে, যত সহজে বোঝানো যায় আমরা চেষ্টা করবো যাতে তোমাদের কাছে এই ইংরেজি বাক্যটা, ইংরেজি তোমাদের কাছে আমরা আরো সহজভাবে উপস্থাপন করতে পারি। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। ভালো লাগলে আমাদের ক্লাসগুলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা এবং সকলের কাছে ছড়াই দেওয়ার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।